জাতীয় নাগরিক পার্টির যে প্রধান আছেন এবং যারা তাদের দ্বিতীয় তৃতীয় ধাপের বিভিন্ন সারির নেতারা আছেন, আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি। কখনো চাঁদাবাজ, কখনো লুটেরা, অথবা কখনো আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই যে সংস্কার, এটা চলমান থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির প্রথম সারির নেতারা। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত শিবির যত আপনার ইসলামিক যত দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা, সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির, তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। দর্শক, আবারও খুব সেন্সিটিভ একটি বিষয় আলোচনা করতে চাই। ডক্টর খলিলুর রহমানকে জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর 2 ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর, মোট 5 জন আর্মি অফিসার গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন সেই 5 এপ্রিল রাত থেকে। 5 এপ্রিল মানে যেদিন সকালে, তার পরদিন সকালে 6 তারিখে আমাদের বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফরে বেরিয়েছিলেন, যেদিন সকালে ঠিক তার আগের দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে এবং আপনার জামাত শিবির যত আপনার ইসলামিক যত দল আছে সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কেন সবাইকে 12 ঘন্টার আলটিমেটাম দিলেন, বিশেষ করে ডক্টর ইউনূসকে? দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আপনার ইসরায়েল থেকে বা ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে অপমান করে, বিশেষ করে আপনার ইসরায়েলের যে প্রেসিডেন্ট উনি আমাদের এই বাংলাদেশের যে বিক্ষোভ মিছিল আসলো এটাকে নিয়ে, কিংবা আপনার তাকে যে জুতা মারা হয় এটা নিয়ে তিনি চরমভাবে ক্ষিপ্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সহ। আপনি অনেকে জানেন কি জানি না, যেদিন নাকি আমাদের বাংলাদেশের এই আন্দোলনটা হয় সেদিন রাতেই আপনার যমুনা ভবনে ডক্টর ইউনূস সহ আমাদের বাংলাদেশের বড় বড় যে ইসলামিক যেই দলগুলো আছে সেই দলের নেতারা আপনার দীর্ঘ টাইম ধরে একটা মিটিং করে, কিংবা সেখানে বিশেষভাবে চরমভাবে তর্ক বিতর্ক সৃষ্টি হয়, চরমভাবে, মানে তার কোনো সীমানা ছিল না। কিন্তু কেন? কারণ হচ্ছে একটাই, আপনার যেখানে গাজার যে অবস্থা, যেখানে আপনার প্যালেস্টাইনের যে অবস্থা, সেখানে আমাদের বাংলাদেশ কি বা করতে পারবে বলেন? আমরা রাস্তায় নামছি, রাজপথে নামছি, নিন্দা জানাইছি, সবই ঠিক আছে, কিন্তু ভাই জুতা মারা এটা কিন্তু ঠিক হয় নাই। ইসরায়েলের যে আপনার টাইমস অফ ইসরায়েল মানে পুরো হেডলাইন হয়ে গেছে এবং চরমভাবে হুঁশিয়ারি পর্যন্ত করছে যে নেক্সট টার্গেট বাংলাদেশ। রেডি তো বাংলাদেশ? আমরা রেডি আছি। যখন যাই হোক, এই প্রসঙ্গে নিয়ে আপনার 24 ঘন্টার আলটিমেটাম দিলেন সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনার বাংলাদেশের সমস্ত মৌলবাদী গোষ্ঠীদের এবং আপনার ডক্টর ইউনূসকে, যে 24 ঘন্টার ভিতরে আপনার সরকারের পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো উদ্যোগ আপনি না নিতে পারেন তাহলে আমাদের বাধ্য করবেন না আমরা নিজেদের হাতে সেটাকে তুলে নেওয়ার জন্য। আর আমরা যদি একবার নিজেদের হাতে এটা তুলে নেই তাহলে কেউ কিন্তু রক্ষা পাবেন না। কল্পনা করা যায়। সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে বাংলাদেশে বর্তমান মৌলবাদী গোষ্ঠীরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ, অত্যাচার, এখন পর্যন্ত মব জাস্টিস কিংবা দখলবাজিতা চালিয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। যদি তারা বন্ধ না করে এটার জবাবদিহিতা করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসকে। অন্যদিকে আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি আরো বলে যে আপনারা গাজাকে নিয়ে কিংবা প্যালেস্টাইন নিয়ে আপনারা প্রতিবাদ জানান, বেশ ভালো কথা, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য খেসারত হিসাবে বাংলাদেশের নিরহ কোটি কোটি মানুষের প্রাণ যেতে পারে। এই ধরনের কোনো কাজ করবেন না, কিংবা এই ধরনের কোনো কাজ যদি কেউ করে তাদেরকে আমরা সাথে সাথে আইনের আওতায় নিয়ে ফেলবো। সাথে সাথে যতগুলা স্টেপ আছে বা পদক্ষেপের সমস্ত পদক্ষেপ আমরা নিয়ে ফেলবো। আমরা কোনো সরকারের মুখের দিকে তখন তাকিয়ে থাকবো না। কোন দল নারাজ হলো, কোন দল আমার প্রতি খুশি হলো, তখন সেটার দেখার সময় আমার নাই। কারণ তখন হচ্ছে আমার দেশ, আমার দেশের জনগণ
তাদের কথা চিন্তা করতে হবে এবং আমার দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে হলেও আমাকে এই স্টেপগুলো নিতে হবে। দর্শক বন্ধুরা, ভাবা যায় আমাদের বাংলাদেশের আপনার গোপনে বা আপনার মানুষের অন্তর্টুকুর আড়ালে আসলে কি না কি ভাই ঘটে যাচ্ছে, এগুলো কল্পনা করতে পারবেন আপনি? দেখেন, এই যে মনে করেন টাইমস অফ ইসরায়েল, এর উপর হেডলাইন বানায় ফেলছে। এখন আপনার ইসরায়েলের যে মনে করেন নিহো, উনি ডিরেক্ট আমাদের বাংলাদেশকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে গাজা বা প্যালেস্টাইনের দিকে তাকাও, তোমাদের মুসলমান যেই ভাই ভাই বলো, তোমাদের এই ভাইদের দিকে তাকাও, তোমাদের এই ভাইদের কি হাল করছি বা কি হাসর করছি। অতএব তোমরা বেশি বার বেরো না, তাহলে তোমাদের অবস্থা অনেকটা এরকম হবে। রেডি তো বাংলাদেশ, তিনি এই ধরনের একটা লাইন বলছে এবং লাস্টে তিনি এই কথা বলছে যে রেডি তো বাংলাদেশ। কল্পনা করতে পারেন বিষয়টা কতটা আপনার মানে পুরো হেলায় রেখে দিছে পুরো ইসরায়েল আর আমেরিকাকে? কল্পনা করতে পারেন আপনি? এখন তো মনে করেন কেবল নিহর মনে করেন একটা প্রতিবাদ স্বরূপ কিংবা একটা হংকার দেখলেন, এখন বাকি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। দেখেন এখন ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেয়, এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তবে আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আপনার নিশ্চয়তা হলো, সেটা হচ্ছে ভাই আসলে দুঃখের সাথে বলতে হয়, তারপর বলতে হয় দুঃখের সাথে, আমেরিকা এটা আরো ভালোভাবে তদন্ত করবে যে বাংলাদেশে অরিজিনালি জঙ্গিবাদীরা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে। প্রিয় দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা, সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির, তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে, এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গায় যদি দিতে পারে বাংলাদেশ, তাহলে তারা সেখানে করবে, আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা। তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য, স্পেশালি সামরিক বাহিনীগুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন, যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে, ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে, বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন। প্রিয় দর্শক, হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান, সেটা বাংলাদেশে পাবেন না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ, তার নিজের খরচ, তার আয় ব্যয়ের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশি টাকা টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে। তারপরেও আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজরা, হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে, আপনার ভাইয়ের মেয়ে হতে পারে, তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবে, তখন তাদের দক্ষতাটা কিন্তু, মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে, কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন, ট্রেনিং দিবেন, ট্রেন আপ করবেন। তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যে অস্ত্রগুলা তৈরি হবে, সেগুলো আবার বিদেশেই সেল হবে। তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি, কাজ হবে বাংলাদেশে, কাজ করবে বাংলাদেশের মানুষ, আবার বিক্রি হবে বিদেশে। পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি, আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি, সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর উপরে কমে যাবে, কারণ সেই বাজেট আর করা লাগবে না আমাদের নিজের তৈরি। এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো, আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো, এমনটা নয়। আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য, অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য, আমাদের র্যাবের জন্য, এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য, যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা, সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো। কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলা বানাতে পারি, এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাঙ্কের কিছু পার্টস তৈরি হবে বাংলাদেশে, কিছু হবে আমেরিকাতে, তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে। যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি, কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলো চায়নাতে তৈরি হয়, কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে, তার হোম কান্ট্রিতে না, তার নিজের দেশে। তো প্রিয় দর্শক, এইরকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে, তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং তখন যে আজকের তরুণ, আজকে যারা শিশু আছে, তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, গ্রামের স্কুলে, আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না, কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী 5 বছর 10 বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে, জেলা থেকে রাজধানীতে যাবে, এবং তার মেধা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে, তখন তাদের মেধাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক।
আন্তর্জাতিক ভ্যালুটা কিরকম, সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে সে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে। তখন বাংলাদেশে বসে যদি সে 1 লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে 5 লাখ টাকা মাসে গুনতে পারবে। তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে। তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে। এটা 24 ঘন্টা হওয়ার মতো জিনিস না। আজকে আপনি একটা গরুর বাছুর কিনলেই এই বাছুরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না। এই বাছুরটার জন্য আপনি লালন পালন করে 2 বছর 3 বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে, তারপরে ডেইলি আপনাকে দুধ দিবে। তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই দিকে এগিয়ে যা, তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা। আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম, এই প্ল্যান পরিকল্পনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ পা, বাংলাদেশের মাটি আর মাটির দাম সোনার দাম হতে বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। অগাস্ট থেকে এখন পর্যন্ত প্রায় 8 মাস পার হচ্ছে, আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস তেমন নাই। কারণ হচ্ছে এই সরকারের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। এটা এখন স্পষ্ট হয়ে গেছে। এই নাগরিক পার্টি নির্ভর, সমন্বয়কারী নির্ভর, এই হেফাজত, জঙ্গি, জামাত নির্ভর সরকার, সিআইএ ব্যাকআপ সরকার, টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া। জয় বাংলা ধ্বনি দিলে আপনাকে গ্রেপ্তার হতে হবে। আপনি স্বাধীনতার কথা বললেই আপনি এখন টার্গেট। আপনি বঙ্গবন্ধুর কথা বলে টার্গেট। আপনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে আপনার বিরুদ্ধে ফতোয়া আসবে। এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করাই বর্তমান সরকারের টার্গেট। এর প্রশ্ন হচ্ছে বর্তমান ইউনূস সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ সংগঠন হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীকে সেভাবে কাজ শুরু করতে হবে। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মী যে লেভেলেরই হোক, তারা সাংগঠনিক কোনো কাজ করতে গেলে তাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে কেন? মিছিল করলে অ্যারেস্ট হবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললে জেলে যেতে হবে, ফ্যাসিস্টের দোষর ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা হবে, এবং হয়রানি করার অংশ হিসাবে জুডিশিয়াল পারসিকিউশন বা আইনকে ব্যবহার করে তাদেরকে জেলে পোড়া হবে। এবং যে সকল মামলা দেওয়া হচ্ছে এগুলি সবই স্পষ্টত ভিত্তিহীন। ডজনের লয়ারদেরকে জেলে ভরা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। তাহলে বলে দিলে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। এটা বলার সাহস নাই কেন? এজন্যই নাই যে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়, এবং নিষিদ্ধ করলে যা হবে, যে রেজাল্ট হবে, যে প্রতিরোধ গড়ে তোলা হবে, সেটাকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা বর্তমান সরকারের নাই, ভবিষ্যতে কোনো সরকার থাকবে না। এটা হলো বর্তমান সরকারের বিষয়। তো আমার প্রশ্ন হচ্ছে, 8 মাস পার হয়ে গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতা যারা আছেন তাদের পক্ষ থেকে দলকে গুছিয়ে আনার কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনো দেখতে পাচ্ছি না। এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে শোনা যায়, কিছু কিছু দেখা যায়, কিছু কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে গেছেন দেশ থেকে, তারা দু একটা ভিডিও বার্তা দেন, দু একটা কথা বলেন। এগুলো সে কোনো সাংগঠনিক কাজ হতে পারে না। যে এই সরকার সমালোচনা করে যাচ্ছেন, দলকে গুছিয়ে আনার কাজ স্টার্ট করা উচিত না? যে দলটাকে কীভাবে গুছিয়ে আনা হবে। যেই দলের নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা দেশে থাকতে পারেননি, দেশের বাইরে চলে গেছেন, এবং আমার জানা মতে ভারতেই 1 লক্ষের কাছাকাছি আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। 1 লক্ষের কাছাকাছি গ্রেফতার হয়েছেন। এরকম ছাড়া প্রায় সব আওয়ামী লীগের এমপিরা দেশের বাইরে। ওনাদের পথ চেয়ে তো দল বসে থাকতে পারে না। বঞ্চিত নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হ্যারাস হচ্ছেন। আওয়ামী লীগের মধ্য পর্যায়ের সৎ নেতাকর্মীরা হ্যারাস হচ্ছেন। এটা চলতে দেওয়া যায় না, একটা দল এভাবে চলতে পারে না। যখন তারেক রহমান দেশের বাইরে ছিল তখন খালেদা দেশে ছিলেন, উনি দেশে ছিলেন। বিএনপি প্রায় সব নেতাকর্মী দেশে ছিল, কম বেশি সবাই রাজনীতি করেছেন। কয়েকজন তেমন সক্রিয় না থাকলেও কয়েকজন রাজনীতি করেছেন। সুতরাং দলকে ধরে রাখার মতো যতই পারসিকিউটেড ধরে না কেন, আওয়ামী লীগ আমলে বিএনপিরা অনেক ক্ষেত্রে নিপীড়িত হয়েছেন, কিন্তু নিপীড়ন এর পর্যায়ে বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মী যেভাবে নিপীড়ন হচ্ছেন তার সঙ্গে তুলনা করা যায় না। বর্তমান সরকার একটি চরম ফ্যাসিস্ট সরকার। তারা আওয়ামী লীগের সরকার ফ্যাসিস্ট বলে, কিন্তু তারাই আসলে সবচেয়ে বড়। বাংলা একটা কবিতার লাইন ছিল, দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। তো আমাদের ভিডিওর আজকের প্রথম লাইনটা আমরা এই কথাটা এই কারণে বললাম যে জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এবং যারা তাদের দ্বিতীয় তৃতীয় ধাপের বিভিন্ন সারির নেতারা আছেন, আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি।
কখনো চাঁদাবাজ, কখনো লুটেরা, অথবা কখনো আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই যে সংস্কার, এটা চলমান থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির প্রথম সারির নেতারা। লম্বা একটু সময় পর জনাব তারেক রহমান আজকে যেই ভাষায় কথা বলেছেন, হ্যাঁ, থাকে না যে ঠান্ডা মানুষ গোসা হইলে বোঝা যায়, তবে তারেক রহমান তো আর ওই যে ধরেন সার্জিস অথবা হাসনাদদের মতন অথবা ইনকিলাব, আমার এই কথাটা খুব হাসিলে আসে, না বাদ দেন, নাহিদের মতো, উনি তো এই ভাষায় কথা বলবেন না, উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন। তো কথাগুলোর শুরুটা কই থেকে আসছে, যে সংস্কার আগে নির্বাচন পরে যারা এই কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি বলছেন বিএনপি সংস্কার করবে কিনা, সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিয়েছেন তিনি। তিনি বলছেন যে তারাই তো নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছে। আমরা কাকে দেখছি? সার্জিস, তারপর হচ্ছে যে কান্না মাসুদ ওরফে মাসুদ তুমি ভালো হয়ে যাও, হান্নান মাসুদ, অনেক নাম অর্জন করেছে ছেলেটা, বিভিন্নভাবে তেজি ছেলে। তো আরো অনেকে আছেন তারা যারা এরকম নিজেদেরকে ঈদের আগে আমরা দেখছি নির্বাচনে কেউ গাড়ির বহর, কেউ টমটমের বহর, কেউ তারপর হচ্ছে কি আরো যারা নিয়ে গেছে, হ্যাঁ আমি নাম জানি না, যাই হোক। তারেক রহমান বলছেন যে বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছেন, আজকে যারা বলছেন এরা সবাই সুবিধাপ্রাপ্ত হয়, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তারপরও মানে তার উপর বসে তারা সংস্কারের কথা বলছে। দর্শক, এই মুহূর্তে গতকালকে 31 দফার রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনা একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলছিলেন যে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন প্রার্থী ঘোষণা করেছেন। আর তার বক্তব্য সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয়, যে এতটুকু আসলে মানে প্রধান উপদেষ্টা যে বলছেন ছোট সংস্কার বা বড় সংস্কার দুইটা প্যাকেজ যেটা নিয়ে আসছেন, ওই কথাটাকে তিনি বোঝাচ্ছেন হয়তোবা যে এতটুকু হয়ে গেল। এটা একটা চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে। তিনি জনগণের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখেছেন। সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো দেখি ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন। বিএনপি তো এটি করছেন, এই দুইটা কাজ দুই দল করছে, এনসিপি এবং জামাত ইসলাম। জামাত ইসলামও নির্বাচন পরে চাচ্ছেন, সংস্কার আগে। কিন্তু আমার এলাকাতেও জামাতের যিনি আগামী দিনের এমপি প্রার্থী, ওনার নামটাম ঘোষণা হয়েছে, একটা পরিচয় চলে আসছে। এনসিপিও একইভাবে নিজেরা যারা ফ্রন্ট লাইনের খেলোয়াড় বা যোদ্ধা আছেন, ওয়ারিয়ার্স অফ জুলাই অগাস্ট, তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের উন্নয়নের গল্প শোনাচ্ছেন, আগামী দিনে গেলে তারা কি করবেন, এই যে বক্তব্যগুলো দিচ্ছেন, তারেক রহমান এক কথায় সবগুলোর ঘায়েল করে দিচ্ছেন যে যদি নির্বাচন পরেই হয়, সংস্কার আগে হয়, তাহলে তোমরা কেন নির্বাচন নিয়ে প্রচার প্রচারণা বিভিন্ন জায়গায়, আসিফের আব্বা 10 লাখ টাকা অনুদান দিবে এলাকার মানুষের কাছে বলতেছে। তো এই যে বিষয়গুলা কোথাও না কোথাও এগুলোতে প্রশ্নবিদ্ধ। আমি বারবার বলি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ টোটালি ডিফারেন্ট একটা জায়গা। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একটা গ্লোবাল লাইট, আর বাকিরা যারা আছে লোকাল লাইট, মানে নিজেদের পকেট পুরানো, বদলি পদবি পদায়ন, তারপর বিভিন্ন হাউজিং এস্টেট, বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলা, আল হারামাইনে কেউ চিকিৎসা নিচ্ছেন বৌনিয়া, আবার কেউ গুলি খাইয়া মাথায় মরে যাচ্ছে, তার বাপ রিক্সা বিক্রি করা, গরু বিক্রি করাও বাঁচাইতে পারতেছে না, এগুলো আমরা দেখছি। কেউ খানদানি বড় লোক আছে। তো তারেক রহমানের এই বক্তব্যগুলার ওজন যদি বুঝতে পারেন, ওজন মানে যারা খুবই বড় ক্যারেক্টার হন, কথা বেশি বলেন না। বাংলা একটা কথা আছে, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। রূপ নাই তার সাজে বেশি, রূপের মাইয়া সাজে না, তবে আজকে সাজে। আমি দেখছি কোরিয়াতে ভাই প্রচুর টাকা খরচ করে, তবে যুগ বদলাইছে, কিন্তু কিছু জিনিস কিন্তু বদলায় নাই। তারেক রহমানের মতো যারা ক্যারেক্টার আছেন খুবই অল্পভাষী মানুষ, বাট দুই সেক্টর যখন বলেন এগুলোর ওয়েট সেই লেভেলের হয়। ওনার এই প্রশ্নের জবাবে জামাত ইসলাম এবং এনসিপি কি উত্তর দিবেন? বিশেষ করে এনসিপির নেতারা, জামাত তো পুরোনো খেলোয়াড়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।